নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। কালীঘাটের কালী বলে দিয়েছেন, আমি তোমার ফাইল নিতে পারবো না, জানালো শ্রমিক। আদালত বলার পরেও নোটিশ যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে চাকরিহারারা। আমরা কোনো ইগো থেকে ডাকিনি, পিএফ এর কয়েক হাজার কোটি টাকার বকেয়া আদালতে মদন যেতেই কেন বললেন বিচারপতি? এটা কি মজা হচ্ছে? সিবিআইকে ধমক বিচারকের। পরেশ পালের শেষ সুযোগ 18 জুলাই। দলের পতাকা ফেলে শ্রমিকদের শূন্য সিপিএম এ যোগ দেওয়ার আহ্বান সৃজনের। তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ, বললেন কুণাল অরূপের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। কালীঘাটের কালী বলে দিয়েছেন, আমি তোমার ফাইল নিতে পারবো না, জানালো শ্রমিক। কালীঘাটের কালী বলে দিয়েছেন, তুমি আমার প্রতিবেশী হতে পারো, কিন্তু তুমি যা করেছো তাতে আমি তোমার ফাইল নিতে পারবো না। বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে টিভি 9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য। সোজা কথায় তৃণমূল রোধের স্টাইল যে বদলাচ্ছে বঙ্গ বিজেপিতে, তা হাবে ভাবে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন তিনি। কালী জগন্নাথের পাশাপাশি টেনে আনলেন একেবারে বিবেকানন্দকেও। শ্রমিকের সভাপতিত্ব গ্রহণের মঞ্চ জুড়ে ছিল কালীঘাটের কালীর ছবি, জানিয়ে রাজনৈতিক মহলে চাপা অন্তরের শেষ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতো বিজেপির বাঙালিয়ানার যে ফাঁক ছিল তাই যেন পূরণ করতে চাইছেন শ্রমিক, তাও নিজস্ব ঢঙে। অনেকেই বলেছেন যে হিন্দু বাঙালির বড় অংশ এতদিন বিজেপির থেকে মুখ ফিরিয়েছিল, এই কায়দাতেই তাদের ঘরে ফেরাতে চাইছে শ্রমিকের বিজেপি। এদিন কালীঘাটের কালীর ছবির প্রসঙ্গ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে খোঁচার পর খোঁচা দিয়ে গেলেন। কটাক্ষের সুরেই বললেন, কালীঘাট তো শক্তিপীঠ, বাঙালির সঙ্গে কালীর তো নিবিড় যোগ রয়েছে, কালী বাদ দিয়ে কোনো পরিচয় নেই। এমনকি বিবেকানন্দ বলেছেন, এখানে কালী পাঠা খাবে, সেখানে কালীর ছবি নিয়ে আপত্তি কেন? আদালত বলার পরও নোটিশ যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে চাকরিহারারা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের বারবার নোটিশ দেওয়া হচ্ছে। আন্দোলনরত চাকরিহারাদের বিরুদ্ধে বিকাশ ভবন ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় আদালতের নির্দেশ ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা না নেওয়া হয়। তারপরও পুলিশ থেমে থাকছে না, বারবারও দেওয়া হচ্ছে নোটিশ। বিধাননগর উত্তর থানার তরফ থেকে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে বলে হাইকোর্টে জানানো হলো অভিযোগ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ছিল সেই মামলা। বিচারপতির নির্দেশ, যিনি বা যারা এই নোটিশ পেয়েছেন তারা তা খারিজের জন্য আবেদন করতে পারবেন। পৃথকভাবে নিজেদের আবেদন করতে পারেন, অথবা তারা সকলে একসঙ্গে কোনো আইনজীবীকে দিয়ে এই আবেদন করতে পারেন। এই ইস্যুতে যাতে কোনো চাকরিহারা শিক্ষককে নোটিশ না দেওয়া হয় সে ব্যাপারে বোর্ডকে নির্দেশ দেওয়ার পরও উচ্চশিক্ষা দপ্তর তাদের নোটিশ পাঠাচ্ছে বলেও এদিন কোর্টে অভিযোগ করেন দুই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা ঘোষ। মামলাকারীদের আইনজীবী রাজদীপ মজুমদার এই ইস্যুতে দায়ের হওয়া মূল এফআইআর খারিজ করে দেওয়ার দাবি জানান। যদিও এদিন কোর্ট জানিয়ে দেয়, নোটিশ নিয়ে আবেদনের শুনানি করার পর এ নিয়ে বিবেচনা করা হবে। আমরা কোনো ইগো থেকে ডাকিনি, পিএফ এর কয়েক হাজার কোটি টাকার বকেয়া আদালতে মদন যেতেই কেন বললেন বিচারপতি? কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বা সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা বকেয়া না মেটানোয় আদালতে হাজিরা মদন মিত্রের। আগামী 4 মাসের মধ্যে পরিবহন দপ্তর ও অর্থ দপ্তরের বাকি থাকা অবসরকালীন সুবিধা নিয়ে পদক্ষেপ করতে হবে। শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। মদন সহ একাধিক অফিসারের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের অর্থ সচিব, সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং সিএসটিসির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র হাইকোর্টে হাজিরা দেন। বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমরা কোনো ইগো থেকে ডাকিনি, প্রভিডেন্ট ফান্ড নিয়ে তদন্তের জন্য ডেকেছি। মামলাকারীদের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি বলেন, মাসিক বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হয় ভবিষ্যতের জন্য। সিএসটিসি কর্মীরা তাদের টাকা পাচ্ছেন না, কারো মেয়ের বিয়ে, কারো স্ত্রীর অসুখের টাকার দরকার। আমি 3-4 বার সুযোগ দিয়েছি, আপনাদের এখন ডেকেছি, কর্মীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন। রাজ্যের তরফে আইনজীবী অমিকেশ বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্যের টাকা বোর্ড এবং তারপর কর্মীরা পান। আমরা ট্রাস্টে দিতে পারি না, পরিবহন দপ্তরকেই দিতে হবে। আমরা টাকা ইতিমধ্যেই দিয়েছি, এবার পরিবহন দপ্তর কি করছে জানি না। 17 জনের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের এই বক্তব্য শোনার পরই বিচারপতি বলেন 17 জন টাকা পেয়েছেন, কিন্তু 150 আবেদনকারী টাকা বাকি রয়েছে। তারপরেই বিচারপতি বলেন, আপনাদের ডেকে আমার কোনো আনন্দ নেই, কিন্তু বাকিদের টাকা নিয়ে আমরা ভাবছি। শুনানিতে ছিলেন অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্র। তিনি বলেন, আমরা পরিবহন দপ্তরকে দিয়েছি, এবার তারা ডে টু ডে দেখবে। 45টি ট্রান্সপোর্ট দপ্তর দেখি, ট্রান্সপোর্ট সচিবকে চিঠি লিখেও লাভ হয়নি। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ধরে নিন আপনি যৌথ পরিবারে থাকেন, সেখানে আপনি কর্তা, প্রশ্ন উঠলে আপনার বিরুদ্ধেই উঠবে। আপনি লিখে জানাতে পারতেন এদিন ফাইন্যান্স সেক্রেটারি।
এটা কি মজা হচ্ছে? সিবিআই কে ধমক বিচারকের। পরেশ পালের শেষ সুযোগ 18 জুলাই। ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। সেই মামলায় সম্প্রতি চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটের নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। আজ সেই মামলায় পরেশ পালকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। সঙ্গে নোটিশ পেয়েছিলেন আরও 2 তৃণমূল কাউন্সিলরও। কিন্তু শুক্রবার আদালতে হাজিরা দেননি পরেশ, হাজির হননি কাউন্সিলরও। এবার শেষ সুযোগ দেওয়া হলো বিধায়ককে। বিশেষ সিবিআই আদালতের বিচারক এদিন বলেন, এটা মামলায় একটা বড় মোড়। এখনো পর্যন্ত অভিজিৎ খুনের মামলায় 38 জন অভিযুক্ত বিচারের আওতায় আছেন। অভিযুক্তের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন যে 18 জন অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই যে পদক্ষেপ করতে চাইছে সেটা নিয়ে আপনারা কিছু বলতে চাইছেন? আপনারা কি চাইছেন? বিশেষ সরকারি আইনজীবী বলেন, এই পরিস্থিতিতে ওয়ারেন্ট ইস্যু করা হোক। বিচারক উল্লেখ করেন, এই ক্ষেত্রে অভিযুক্তরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে না। এরপর তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কি 18 জনকে গ্রেপ্তারের জন্য কোনো চেষ্টা করছিলেন? গত কয়েক বছর তদন্তে আপনাদের কি মনে হয়েছিল যে এরা পালাতে পারে? উত্তরে তদন্তকারী অফিসার বলেন, না, আগের তদন্তকারী অফিসার যখন এদের তলব করেছিলেন তখন তারা হাজিরা দিয়েছিলেন। এদিকে এদিন সিবিআইকেও ধমক দেন বিচারক। তিনি বলেন, আমি চার্জশিট পড়েছি, যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 18 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন সেগুলি তো আপনারা 2 বছর আগেই পেয়েছিলেন। এটা কি মজা হচ্ছে? আপনাদের জন্য আগে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা আটকে আছে। পরবর্তী তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানেই আপনারা খামখেয়ালিপনা করতে পারেন না। কি করেছিলেন আপনারা? এখন 1 মাস সময় চাইছেন চার্জশিটের কপি দেওয়ার জন্য। এরপরই বিচারক জানিয়ে দেন, গ্রেফতারি পরোয়ানা জারি করার কোনো প্রয়োজন নেই। 18 জনকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। সমন পৌঁছে দিতে হবে তদন্তকারী অফিসারকে। আগামী 18 জুলাই আদালতে হাজিরা দিতে হবে। অভিযুক্তরা হাজিরা দিলে তারপর তারা জামিন পাবেন কিনা সেটা দেখা হবে বলে মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ 18 তারিখে হাজিরা দিতেই হবে পরেশ পালকে। দলের পতাকা ফেলে শ্রমিকদের শূন্য সিপিএম এ যোগ দেওয়া আহ্বান সৃজনের। উৎখাত করতে হবে তৃণমূলকে, সে কারণেই বাম কংগ্রেসকে পতাকা ফেলে একযোগে আন্দোলনে আসতে হবে। দুদিন আগে ডাক দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি শ্রমিক সভাপতিত্ব গ্রহণের মঞ্চের ফের একবার হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দেন। একেবারে হিসেব কষে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে সামান্য অঙ্কের হেরফেরেই মাত করা যেতে পারে তৃণমূলকে। অন্যদিকে মুখে হিন্দুত্বের কথা জোরালোভাবে শোনা না গেলেও খানিক এই রাস্তায় হেঁটে সেই একই ডাক দিতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। বাম কংগ্রেসের উদ্দেশ্যে স্পষ্ট বলেন, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাক, তারপর না হয় আপনারা আপনাদের রাজনীতি বিরোধী পরিসর করবেন। শ্রমিকের এই বার্তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। যেখানে কঠোর হিন্দুত্বের লাইনে হাঁটছেন শুভেন্দু, সেখানে শ্রমিক কি তবে মধ্যপন্থায়, নাকি নিজে চাইলে অনেকটা অস্বস্তি বাড়িয়ে দিলেন বামপন্থীদের? ঘুরপথে কি বাম ভোট লিবারেল ভোটে থাবা বসাতে চলেছে বিজেপি? সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য যদিও খোঁচা দিতে ছাড়ছেন না, বলছেন শ্রমিকবাবু যা বলেছেন তাতে তো মনে হচ্ছে উনি বিজেপি কর্মীদের চিন্তা অনেকটা বাড়িয়ে দিয়েছেন। উনি বলেছেন একই সঙ্গে মহরমের তাজিয়া আর পুজোর মিছিল বের হবে এমন বাংলা ওনারা দেখতে চান। এমনটা তো জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় হতো। সৃজনের দাবি, শ্রমিক ভট্টাচার্যরা আসলে ঘুরপথে বামফ্রন্ট সরকারকে ফেরানোর আবেদন করেছে। তিনি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকার ফেরানোর আবেদন করেছেন। এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। যে সমস্ত মানুষ মনে করছেন তৃণমূলকে তাড়াতে চাই, তারা এতদিনে বুঝে গিয়েছেন বিজেপিকে দিয়ে আর হবে না। ওরা শুধু জিতবো করে জিততে পারে না। এরপরই বিজেপির উদ্দেশ্যে তার বার্তা, শ্রমিকবাবু সহ বিজেপির সমস্ত নেতাকর্মী সমর্থকদের বলছি, দলের পতাকা সরিয়ে রাখুন। 26-এ তৃণমূলকে হারাতে যেভাবে সাহায্য করতে হয় সেটা করুন, কিন্তু বিজেপি কর্মীরা যদি সত্যি সিপিএম এর দিকে ঝোঁকেন তা দিনের শেষে তা হজম করতে পারবেন তো মার্ক্সবাদীরা? সেই প্রশ্ন উঠেছে। যদিও 2016 সালের পর থেকে ভোট পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে 18-র পঞ্চায়েত হোক বা পরবর্তী সময় তথ্য বলছে বাম ভোট বারে বারে ঝুঁকেছে পদ্মের দিকে। 26-এর ভোটে সেই রক্তক্ষরণ ঠেকানোই এখন বামেদের কাছে যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ। বললেন কুণাল অরূপের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। বিজেপির নতুন রাজ্য সভাপতি পেল বাংলা, দায়িত্ব পেলেন শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাকে স্বাগত জানাতে সায়েন্স সিটিতে আয়োজন করা হয়েছিল সম্বর্ধনা অনুষ্ঠানের, কিন্তু সেখানে ডাক পেলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও শ্রমিক ভট্টাচার্য তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন বলে জানিয়েছেন, তবে দলে যেভাবে তাকে বারবার ব্রাত্য করা হচ্ছে তাতে কি আর বিজেপিতে থাকবেন দিলীপ ঘোষ, নাকি যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে? এদিন ইকো পার্কে প্রাত্য ভ্রমণে এসে এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে, আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি, পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব তাহলে তাই করব, আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। দিলীপ ঘোষ বারবার ওই পরিচিত স্পষ্ট ফাঁসি হিসেবে। তিনি আগেও একাধিক চমক দিয়েছেন, কখনো পৌঁছে
গিয়েছেন দীঘায় জগন্নাথ মন্দিরে, কখনো আবার ডুগডুগি হাতে বেরিয়ে পড়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে কোনো চমক দেবেন কি? এর উত্তরে দিলীপ ঘোষ বললেন, কল্পনা করতে তো পয়সা লাগে না, অনেকেই করছে। 21 তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে, তারিখ পে তারিখ কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে, তাহলে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘুচে গিয়েছে দিলীপ ঘোষের? উত্তরে বিজেপি নেতা বলেন, আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকে পরিচয়, এখনো আছে, আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না, কাল শত্রু ছিল আজ বন্ধু হলো, আবার পরের দিনে শত্রু হলো। দিলীপ ঘোষ এইভাবে ভাবে না, যারা ওরকম করে তাদের সমস্যা আছে, দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই। তাহলে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন কেন? দিলীপ ঘোষের সাফ উত্তর, আমি জগন্নাথ মন্দির গিয়ে কারোর প্রতিনিধিত্ব করিনি। তিনি বলেন, আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, আমি একজন সম্মানীয় নাগরিক, সেই হিসেবে গিয়েছি। সরকারি প্রকল্প, কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে,